কোথায়? অ্যাপোরিজম হলো আমাদের অর্গানম থেকে আমাদের অ্যাপোরিজম জানতে হবে। তারপরে ইস্টাবলিশ সিমিলারিটি বিটুইন দি ফেনোমেনন অফ কি আর্টিফিশিয়াল ড্রাগ ডিজিজেস এবং ন্যাচারাল ডিজিজ। এর আগে এক্সট্রাক্ট আর কারেক্ট প্রেসক্রিপশন বা কিউরেটিভ প্রেসক্রিপশন বেসড অন টোটালিটি অফ সিমটম, অর্থাৎ আমাদের এই সিমটমটাকে টোটালিটিতে যেতে হবে এবং আর্টিফিশিয়াল যে ড্রাগ এবং ন্যাচারাল ডিজিজ এদের মধ্যে আমাদের সমন্বয় করে আমরা টোটালিটির উপর বেসিস করে আমরা প্রেসক্রিপশন করব এবং সেখানে একজাক্ট হতে পারে, আবার কারেক্ট করে আবার প্রেসক্রিপশন করা লাগতে পারে। এটাকে বলা হয়েছে যে আমাদের সোল ডিউটি অফ হোমিওপ্যাথিক ফিজিশিয়ান। আমাদের অ্যাভারেজন জানতে হবে এবং কেস টেকিং সম্পর্কে ধারণা থাকতে হবে, ম্যাথমেটিক্যাল জ্ঞান থাকতে হবে এবং আধুনিক যুগে রেপার্টরাইজেশন করারও দক্ষতা থাকতে হবে। এটাই হলো মূল কথা। সেইখান থেকে অ্যানালাইসিস অফ সিমটমে যদি যাই, এখানে দুটো ভাগ আছে, সেপারেটিং ওয়ান এলিমেন্ট অর কম্পোনেন্ট ফ্রম অ্যানাদার। একটা এলিমেন্ট থেকে আরেকটা এলিমেন্টকে আমাদেরকে সেপারেট করতে হবে এবং পরবর্তীতে ইভালুয়েশন অফ কনসেপচুয়াল ইমেজ, ওখান থেকে একটা কনসেপচুয়াল ইমেজ ওই রোগীর আমাদেরকে ড্র করতে হবে, ইভ্যালুয়েশন তৈরি করা আর কি। অ্যানালাইসিস অফ সিমটমে আমরা যদি যাই তাহলে দেখবেন আপনারা লোকেশন উইথ রেডিয়েশন, মানে কোন লোকেশনে আপনার অসুস্থতা এবং তার রেডিয়েশন পরিবার শিফটিং হয়ে কোন দিকে যাচ্ছে। সেন্সেশন উইথ ইন্টেন্সিটি, এটা হলো প্যাথোলজি। সেন্সেশনটা কেমন এবং তার ইন্টেন্সিটি বা তার গভীরতা কেমন। মোডালিটিস, কখন বাড়ে কখন কমে, এবং কনকমিটেন্ট অর অ্যাসোসিয়েটেড সিমটম, এটা হলো খুব ইম্পর্টেন্ট। কনকমিটেন্ট সিমটম বা অ্যাসোসিয়েটেড সিমটম, ওই সিমটমের সাথে যোগ হয়ে অন্য কোনো সিমটম দেখা দেয় কিনা। এটা আমরা দেখি অনেক আমাদের যারা হোমিওপ্যাথিক বোদ্ধা ফিজিশিয়ান আছেন তারা বলে থাকেন যে এটার সাথে এটা থাকলে এটা হবে, মানে যেমন হাঁটুই ব্যথা প্লাস হার্টের সমস্যা প্লাস হার্টের সমস্যা, ওর সাথে যদি রিউমাটিজম থাকে, এটা একটা কনকমিটেন্ট সিমটম বা অ্যাসোসিয়েটেড সিমটমের মধ্যেই পড়ে। এখন এটাকে একটা এক্সাম্পল যদি আমরা দেই, লোকেশন উইথ রেডিয়েশন, সেন্সেশন, প্যাথোলজি, মোডালিটিস অ্যান্ড কনকমিটেন্টস। এখন দেখেন ফোরহেড, কোথায় আমার লোকেশনটা হলো ফোরহেড। কি হচ্ছে? স্টিচিং পেন, সুস্ফোটানো মনে হয় সম্ভবত। স্টিচিং মানে তো সেলাই করা, এরকম সুস্ফোটানোর ব্যথা। মোডালিটিস কি? অ্যাগ্রাভেটেড ওয়ার্ম মোশন আর অ্যামেলিয়ারেটেড বাই কোল্ড আর প্রেশার। এর সাথে কনকমিটেন্ট সিমটম নৌসিয়া বা ভমিটিং আর নেজাল অবস্ট্রাকশন, এটা যদি থাকে তাহলে আমরা একটা সিদ্ধান্ত নিতে পারি। যদি আপনার হাঁটু হয় নি, ওখানে যদি স্টিচিং পেন হয় তাহলে ওখানে দেখবেন মোশনে বা কোল্ডে বাড়বে, ওয়ার্মে বা রেস্টে কমবে। এর সাথে আছে আপনার কনস্টিপেশন, এইটা আর একটা কনকমিটেন্ট সিমটম। অ্যাবডোমেনে যদি আপনি যান, মানে ভেগ পেন, মানে একটা ব্যথা হচ্ছে সারা জায়গায়, এটা বাড়বে কথা আফটার ফুড আর প্রেশার আর এমটি স্টমাকে তার কমবে। এর সাথে কোনো কনকমিটেন্ট বলা হয়নি বা এর সাথে আপনার কনস্টিপেশন থাকতে পারে।
এটা একটা এক্সাম্পল যে আমরা যে চারটা ইয়েতে দিলাম ভাগে, সেটা হলো লোকেশনটা করব, সেখানে থেকে আমরা সেন্সেশন প্যাথোলজিতে তার মোডালিটিস অ্যান্ড কনকমিটেন্ট, এখানে চারটি ভাগে ভাগ করা হবে। এখন যে আমরা এটি করব, জি স্যার। স্যার আগের স্লাইডটা স্যার, আমি একটু আপনার ডিস্টার্ব করবো স্যার মাঝে মধ্যে। হ্যাঁ, আপনি তো ব্যাখ্যা করবেন, আমি তো বোদ্ধা না। আমি প্রেজেন্টেশন দিতে পারি, কিন্তু না না আলহামদুলিল্লাহ, দারুণ হচ্ছে। এই স্লাইডটার উপরে কারো কোনো কোশ্চেন আছে কিনা? এই স্লাইডটা বোঝা খুবই জরুরি একটা বিষয়, একজন হোমিওপ্যাথের জন্য খুবই জরুরি একটা বিষয় এই স্লাইডটা বোঝা। কোশ্চেন যদি কারো না থাকে তাহলে ধরে নিতে হবে সবাই ঘুমাচ্ছেন। কোশ্চেন তো থাকতেই পারে, কিন্তু থাকতে হবে তো, এটা কিউরিয়াসিটি থাকতে হবে, তার জানার আগ্রহ। এটা যে করেন আমি একটু ওযু করছি। জি মাহফুজ স্যার নাকি? স্যার আসলে প্রশ্ন করার মতো ভালো বুঝি নাই, যার কারণে প্রশ্ন করতে পারতেছি না। না না বুঝতে হবে, বুঝলেন কোশ্চেনটা এটাই তো কোশ্চেন। বুঝি নাই স্যার, কি হয়েছে বুঝি নাই। আবার বলেন। স্যার প্রশ্ন করতে গেলে তো ন্যূনতম কিছু বোঝা লাগে, সেটাও বুঝি নাই। এই পেজটা না বুঝলে হোমিওপ্যাথি বোঝা যাবে না, এই পেজটা না বুঝলে হোমিওপ্যাথি বোঝা যাবে না। স্যার কাইন্ডলি একটু আবার বললে ভালো হচ্ছে স্যার প্লিজ। এটা হলো আমাদের স্যার ছিল, আমরা যখন ছাত্র, হালিম স্যার ক্লাসে আসতো, মুখ উঁচু করে পড়াইতো, কারোর দিকে তাকাইতো না। সে বলতো বুঝিস তো, বোঝো নাই, কি বোঝো নাই? ছাত্র বলতো সারা কি বুঝি নাই, তাও তো বুঝি নাই। আমাদের এই অবস্থা। এইটা হলো আমরা যে অর্গানন থেকে শুরু করেছেন, অর্গানন থেকে কিভাবে আসতে হবে রেডি করে। জি স্যার কন্টিনিউ করুন। আবার গোড়ায় এই যে বুঝি নাই যে স্যার আমরা এই জন্য এখান থেকে বলেন। আমরা এখানে বলেছি একজন হোমিওপ্যাথের কি হলো অবজেক্টিভ, উদ্দেশ্য কি। মানে উদ্দেশ্য তো আমাদের বলেই দিয়েছেন অ্যানিমাম অ্যাপারিজমে, তার ডিউটি, প্রধান ডিউটি, সেটাই বলা হয়েছে অ্যাপারিজম ওয়ানে। সেটা বলা হয়েছে যে একজন হোমিওপ্যাথি ফিজিশিয়ানের দায়িত্ব কি, মানে বেদনাহীনভাবে বা সম্পূর্ণ নিরাময় করা ইত্যাদি ইত্যাদি কথা বলা হয়েছে। আমার তো অনেক মুখস্থ থাকে না, তো ওইখানে হোমিওপ্যাথি ডাক্তারদের কি ডিউটি, সেখানে বলা হয়েছে অ্যাপারিজম ওয়ানে। সেটা হলো যে আমরা রোগ থেকে বিনা কষ্ট দেয়া ছাড়া আমরা তাকে কিভাবে নিরাময় করাইতে পারি, সেইটা হলো হোমিওপ্যাথি ডাক্তারের ডিউটি। এই ডিউটি যদি তিনি অ্যাচিভ করতে চান, এইটাই হলো তার অবজেক্টিভ হওয়া উচিত, মানে উদ্দেশ্য হওয়া উচিত, যে আমার কাছে যে সমস্ত রোগী আসবেন তাদেরকে সহজে কষ্ট না দিয়ে কিভাবে আমরা তার এই রোগ থেকে সম্পূর্ণরূপে মুক্ত করতে পারি, অথবা মুক্ত করা সম্ভব না হলে কিভাবে তার কষ্টটা কমাতে পারি, এটাই তো আমাদের উদ্দেশ্য। সেই কথাটা বলা হয়েছে অ্যাপারিজম ওয়ান এখানে ইন্ডিকেট করে। সেখান থেকে আমরা যদি যাই যে এই দায়িত্ব পালনের সাথে আমাদের তাহলে কি করতে হবে, সেটাই বলা হয়েছে। যেমন পরবর্তীতে বলা হয়েছে এস্টাবলিশ সিমিলারিটি বিটুইন দি ফেনোমেনন অফ। ফেনোমেনন অফ কি, অফ গুলো নিচে বলা হয়েছে। ফেনোমেনন মানে কি বলে বাংলা, যে ঘটনাগুলো আর কি, সিস্টেমগুলো, সেইগুলোর মধ্যে সিমিলারিটি আনতে হবে। যেমন সিমিলারিটি এর মধ্যে আনতে হবে, এখানে উদাহরণ দেওয়া শেষে অফ দিয়ে যে বলা হয়েছে আর্টিফিশিয়াল ড্রাগের সাথে ন্যাচারাল ডিজিজের একটা কি করতে হবে,
সিমিলারিটি আনতে হবে। আমরা তো সিমিলারিটি দেয়, সিমিলিয়াস কিউরেন্টাস না আছে না, সেই সিমিলারিটি তো আনতে হবে আমাদের। সেটাই বলা হয়েছে এখানে, ইস্টাবলিশ করতে হবে, এই সিমিলারিটি প্রতিষ্ঠিত করতে হবে বিটুইন এই ফেনোমেনাগুলো কি কি, যে রোগ এবং ওষুধের মধ্যে সিমিলারিটি আনতে হবে। মানে ওষুধের যে সিমটম আছে, আমার রোগেরও সেই সিমটমগুলো যদি থাকে, তাহলে ওই ওষুধের সিমটমের সাথে যদি মেলে, যেটা আমাদের ম্যাথমেটিকাতে আছে, তাহলে আমরা সেটাকে বলবো সিমিলারিটি হলো বা সিমিলার হলো বা হলো। সেইটাই বলা হচ্ছে যে এটার মধ্যে সিমিলারিটি আনতে হবে। আর এটা করতে যেয়ে কি করতে হবে, কিউরেটিভ প্রেসক্রিপশন বেসড অন টোটালিটি অফ সিমটমস। এখন সিমটম, এই যে রোগটাকে চেনার জন্য কি করতে হয়, আমাদেরকে সিমটম নিতে হয়। মানে রোগীকে তো চিকিৎসা করতে হবে, রোগকে নয়। সেই রোগের কি কি কষ্ট, কি কি তার চারিত্রিক বৈশিষ্ট্য, কি তার আবেগ, অনুভূতি, মেন্টালিটি, সেইগুলোকে আমাদেরকে জানতে হবে। এই টোটাল সিমটমকে নিয়ে আমার ওষুধের মধ্যে ঢুকতে হবে। এই কাজ করতে গেলে এটা একটা প্রেসক্রিপশন হবে অন দ্য বেসিস অফ টোটালিটি অফ সিমটম। টোটালিটি অফ সিমটমের উপর ভিত্তি করে আমার প্রেসক্রিপশন করতে হবে। সেই প্রেসক্রিপশন আর একজাক্ট আর কারেক্ট হতে পারে, এবং এই প্রেসক্রিপশনটা একজাক্ট অথবা কারেক্ট হতে পারে যদি আমরা এই সিস্টেম ফলো করি। আর যদি ফলো না করতে পারি, তাহলে আমাদের গন্ডগোল হবে। সেখানে হয়তো আমাদের পুনরায় আবার কেস টেকিং করে আবার এই প্রসেসে যেতে হবে। সেই প্রসেসটাকেই বলা হয়েছে এখানে। মূল দায়িত্ব একজন হোমিওপ্যাথের যেটা, সেটি বলা হয়েছে। এবং কি করতে হবে, সিমিলারিটি দেখতে হবে ওষুধ এবং ডিজিজের মধ্যে, এবং টোটালিটি অফ সিমটম দিতে হবে রোগীর কাছ থেকে, এবং এখানে প্রেসক্রিপশন করতে হবে। তাহলে আমরা কারেক্ট আর একজাক্ট প্রেসক্রিপশন করতে পারবো। এটি বলা হয়েছে। বোঝা গেল? জি স্যার। জি স্যার। হ্যাঁ, এখন দেখেন আমাদের বুঝতে পারছেন কিনা? জি স্যার, বুঝতে পারছি যে হ্যাঁ। আপনার প্রথমে অ্যাফোরিজমে বলছেন যে এমন ভাবে কিছু করতে হবে হোমিওপ্যাথি ডাক্তার হইতে গেলে যাতে পেশেন্ট কোনো কষ্ট না পায়। আর দ্বিতীয় অ্যাফোরিজমে বলছেন আপনি যে না, রোগীর যে দ্বিতীয় অ্যাপোরিজম না, সাপেক্ষ। আর কোনো অ্যাপোরিজম নাই। কি আপনারা এটা শুধু ডাক্তারের একটাই দায়িত্ব, হ্যাঁ হ্যাঁ সেই দায়িত্ব জি। পালন করতে যেই তার কি করতে হবে সেটা বলা হয়েছে। হ্যাঁ 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 জি স্যার। এরপর অ্যানালিসিস অফ সিমটমের আমাদের দুটো ভাগ করা হয়েছে। একটা সেপারেটিং ওয়ান এলিমেন্ট অর কম্পোনেন্ট ফ্রম আনাদার। মানে একটা কম্পোনেন্ট, আমাদের শরীরে তো অনেকগুলো কম্পোনেন্ট আছে। মাথা আছে, হাত আছে, পা আছে, নাড়ি ভুঁড়ি আছে, পেট আছে, বুক আছে, হার্ট আছে, লাংস আছে। কম্পোনেন্ট শব্দটা আরেকবার প্রত্যেকটা বলেন স্যার। কম্পোনেন্ট, হ্যাঁ, কম্পোনেন্টটা কি জিনিস? এরকম কম্পোনেন্ট মানে বিভিন্ন অংশ, বিভিন্ন ভাগ। আমি যখন কোনো রোগীকে দেখছি, তার শরীরের বিভিন্ন অংশ আছে না, জি মাথা, স্যার, জি জি। তারপরে আমরা যদি হাত পা আসি, এক্সট্রিমিটিস, তার মানে আমরা অঙ্গ প্রত্যঙ্গ অঙ্গ বলতে পারি স্যার। প্রত্যঙ্গের বিভিন্ন কম্পোনেন্ট আর কি, এইটাই কম্পোনেন্ট জি, বলা হচ্ছে। মানে বিভিন্ন অংশ শরীরের, এবং এখানে বিভিন্ন অংশ থেকে অংশে কি তার সমস্যা হচ্ছে সেটা নিয়ে আসতে হবে। আপনার মাথা ব্যথা করছে, ওই সাথে যদি পেটে ব্যথা করে, বা ওই দিকে আবার গায়ে চুলকানি আছে, ওই দিকে আপনার হাঁটুতে ব্যথা, এই বিভিন্ন অঙ্গে হচ্ছে না, তাহলে এই কম্পোনেন্টগুলোকে সেপারেট করতে হবে। মানে আলাদা আলাদা করে এগুলোর সিমটম নেবে, নিয়ে ইভালুয়েশন অফ কনসেপচুয়াল ইভলিউশন মানে কি, উৎপন্ন করা, তৈরি করা। কনসেপচুয়াল ইমেজ, ওই রোগীর একটা ইমেজ তৈরি করতে হবে, পিকচার। আমরা এর বলি কনস্টিটিউশন বা পিকচার বলি। রোগীর একটা পিকচার আপনার সামনে দাঁড় করাতে হবে, সেটা বলা হচ্ছে অ্যানালিসিস অফ সিমটম।
বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ থেকে আমি সে বলবে একটা অঙ্গ বললে তো সেটা আর ওটার আবার বিভিন্ন ভাগে আমরা পরে গ্রেডেশন করব যে কোনটা ইম্পর্টেন্ট নয়। তো সেইটা করতে হবে, সেই ভাগগুলো করে তারপর ওখান থেকে একটা কনসেপচুয়াল বা ধারণা প্রসূত একটা ইমেজ ওই রোগীর, ইমেজ মানে তো আমরা বুঝি ছবি আমাদের আঁকতে হবে যে কোন ওষুধের সাথে এর মিল যাচ্ছে, সেই ছবিটা আঁকতে হবে। এরপরে হচ্ছে অ্যানালিসিস অফ সিমটম। অ্যানালিসিস অফ সিমটম আমাদের ধাপ আছে কয়েকটি। লোকেশন উইথ রেডিয়েশন বলা হয়েছে, মানে কোথায় আপনার হাতে না পায়ে না মাথায় না পেটে কোথায় সিমটমটা দেখা যাচ্ছে সেটা, এবং সেটা রেডিয়েট করছে কিনা, এক জায়গায় ব্যথা শুরু হয়ে অন্যদিকে যাচ্ছে কিনা, কোমর ব্যথা পার দিকে নেমে যাচ্ছে বা উপরের দিকে উঠে যাচ্ছে, ঘাড়ে ব্যথা ওখান থেকে হাতে চলে যাচ্ছে, এরকম আর কি। লোকেশন এবং রেডিয়েশন। সেন্সেশন উইথ ইন্টেন্সিটি, আপনার ফিলিংটা কি, রোগী কেমন বোধ করছে সেইটার ইন্টেন্সিটি মানে মানে প্রাবল্যতা কিরকম, কত বেশি সে ভোগ করতেছে আর কি, তার মানে কষ্ট কত ইন্টেন্সিভ বা তার প্যাথোলজিটা কি। এরপরে মোডালিটিস, মানে এই বিষয়গুলো আমাদের আসলে বিবেচনায় নিতে হবে আর কি। মোডালিটিস বলতে আমরা হ্রাস বৃদ্ধি, কখন বাড়ে কখন কমে, কি অবস্থায় বাড়ে কি অবস্থায় কমে, এইগুলো হলো মোডালিটিস। এরপরে কনকমিটেন্ট আর অ্যাসোসিয়েটেড সিমটম, এর সাথে একটা অঙ্গ নিলাম, সেই অঙ্গে আমার অসুবিধা, ওর সাথে অন্য জায়গায় কোনো সমস্যা দেখা দিচ্ছে কিনা, মানে সাথে সাথে সংযোগে, সেটা হলো কনকমিটেন্ট আর অ্যাসোসিয়েটেড সিমটম। মানে এটা ওই অঙ্গের সাথে না, কিন্তু এইখানে হলে ওইখানে আমি টের পাচ্ছি, ঠিক আছে? সেইটাই হলো, মানে কাশি দিলাম হলো মুখে, ব্যথা গুলো হলো অন্ডকোষে, একদম খাস বাংলায়। দারুন 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 স্যার, এটা দারুন একটা কনকমিটেন্ট এবং হয় কিন্তু এরকম। থ্যাংক তো ইউ স্যার। এইরকম আর কি আমাদের এইগুলো দেখতে হবে যে কনকমিটেন্ট সিমটম বলে। এর বাংলা আমি বলতে পারছি না আর কি, কনকমিটেন্টের বাংলা কি। কনকমিটেন্ট বাংলা কনকমিটেন্টই স্যার। ওইটাকে এখন এটা উদাহরণ দিয়ে বলতে হয়েছে, আমি যে 4টা ভাগে ভাগ করলাম, লোকেশন উইথ রেডিয়েশন, রেডিয়েশনটা কিন্তু বলা হয়নি, তারপরে সেন্সেশনটা কেমন বা প্যাথোলজিটা কেমন, তারপর মোডালিটিস হ্রাস বৃদ্ধি কখন হচ্ছে, এবং কনকমিটেন্ট তার সাথে অন্য কি সিমটম দেখা দিচ্ছে। দেখুন, মাথা ব্যথা হচ্ছে কপালে, ফোরহেডে স্টিচিং পেন, সুচ ফোটানোর মতো ব্যথা হচ্ছে, এটা হলো তার সেন্সেশন অর প্যাথোলজি। লোকেশনটা কোথায়? সবাই দেখতে পাচ্ছেন? হ্যাঁ, যার নেটওয়ার্ক দুর্বল সে দেখতে পাবে না। আচ্ছা, তাহলে আমাদের লোকেশন হলো ফোরহেড, ফোরহেড মানে কপাল, ওখানে কি হচ্ছে, সেন্সেশনটা কেমন, প্যাথোলজিটা কেমন, স্টিচিং পেন, সুচ ফোটানোর ব্যথা, ওটা বাড়ে কখন, অন আর মোশন, গরম অথবা সঞ্চালন। যখন আপনি গরমের মধ্যে যাবেন তখন কপালে ব্যথা করে, রোদে গেলে গরম লাগবে ব্যথা করে, আবার যদি চলাচল করেন, হাঁটাহাঁটি করেন, দৌড়াদৌড়ি করেন, তখন আবার কপালে ব্যথা হচ্ছে, বাড়তেছে। তাহলে এমএলএশনটা কখন, এই যে এদিকে বড় এদিকে দেওয়া না চিহ্ন গুলো, এগুলা ওই যেদিকে ফিরানো আছে ওইটা বাড়ে, আর উল্টা দিকে ফিরানো তাহলে কমে। তাহলে কোল্ড মানে ঠান্ডা দিলে, আর প্রেস করলে বা প্রেসার দিলে তার কমে। তাহলে এই হলো তার হলো মোডালিটিস। এবং কনকমিটেন্ট, ওর সাথে আবার কি দেখা যাচ্ছে, একদিকে মাথায় কপালে ব্যথা করছে, সুচ ফোটানোর ব্যথা, সেটা গরমে এবং মোশনে বাড়ছে, কোল্ডে কমছে, এবং তার সাথে নৌসিয়া বা বমি বমি ভাব
বা বমি হচ্ছে অথবা নেজাল অবস্ট্রাকশন, মানে নাক বন্ধ হয়ে যাচ্ছে, এই যদি থাকে তাহলে আপনি একটা ওষুধ এখান থেকে নির্বাচন করতে পারবেন। আমি পারি না বলে এখন বলতেছি না। 2 নম্বর উদাহরণে বলছে হাঁটুতে আপনার নিজ, সেখানে স্টিচিং পেন হচ্ছে, কমছে মশানে, না বাড়ছে মশানে এবং কোল্ডে, ওখানে মশানে এবং গরমে বাড়ছে, এখানে মশানে এবং ঠান্ডায় বাড়ছে, ওয়ার্মে এবং রেস্টে অ্যামিলিটেশন হচ্ছে, এর সাথে কনকমিটেন্ট আছে কনস্টিপেশন। তাহলে হাঁটু ব্যথার সাথে কনকমেন্ট মানে সহগামী বা সহযোগী আর কি, তার জি, সাথে স্যার। সংযুক্ত, জি জি ওর সাথে সাথে আসে না, আপনার সাথে একজন সাথী, জি জি আপনি হাঁটলে সহ হাঁটে, আপনার ছায়া তো আপনার সাথী, কারণ আপনি হাঁটলে ছায়াটাও হাঁটে না, ওই রকম আর কি, ছায়া সিমটম আর কি। তাহলে এই হলো 2টা উদাহরণ এখানে স্পষ্ট। আবার যদি আপনার অ্যাবডোমেনে পেন হয়, সেখানে খাবার পরে যদি বাড়ে বা প্রেসার দিলে যদি ব্যথা বাড়ে এবং পেট খালি থাকলে যদি কমে, এখানে কনকমিটেন্ট ধরনের এই কনস্টিপেশন আছে। এইরকম বিষয়গুলোকে আমরা অ্যানালাইসিস করে দেখতে পারি। স্যার ভেগ পেন মানে কি স্যার? হ্যাঁ, ওই যে অ্যাবডোমেনে ভেগ পেন যেটা আছে সেন্সেশন প্যাথোলজি, এই ভেগ পেনটা মানে কি স্যার? ভেগ পেন মানে এইটার ব্যথার কোনো নির্দিষ্ট জায়গা নেই। মানে যেমন আমি বলি স্টিচিং পেন, বোরিং পেন, অমুক পেন, তুমুক পেন, বিভিন্ন পেন, কিন্তু এই পেনের কোনো ধরনের মধ্যে ফেলানো যাচ্ছে, সেই জন্য ভেগ। ব্যথা আছে একটা, বিভিন্ন সময় বিভিন্ন রকম ব্যথা করতেছে এবং টোটাল অ্যাবডোমেন জুড়েই এক এক সময় এক জায়গায়, সেটা বলে ভেগ পেন। মানে ভেগ কোনো সুনির্দিষ্ট না, কথাবার্তা আমরা যখন সুনির্দিষ্ট বলি সেটাকে বলে সুনির্দিষ্ট কথা। আর মানে একটা বৃহত্তর একটা কথা বলে দিলাম যেটা, সেটা গেলে ভেগ। যেমন আমি যদি বলি যে আমার পেটের ঠিক ডান পাশে ব্যথা করছে এবং সেটা স্টিচিং পেন, সেটা হলো নির্দিষ্ট। কিন্তু এই যে ভেগটা হলো পেটে ব্যথা, কি ব্যথা কোথায় আছে, কেমন মানে কখন হচ্ছে, এটা সে মানে করতে পারছে না। এটা হলো ভেগ, যাকে কোনো সুনির্দিষ্ট কোনো নির্দেশনা না দিতে পারা, এটা হলো ভেগ। জি স্যার, জি স্যার, ঠিক আছে স্যার। এইবার স্যার, এইবার এই স্লাইডটার উপরে মানে স্যার যেটা দেখাচ্ছিলেন, কারো কোনো কোশ্চেন আছে কি? এখন কনকমিটেন্ট ক্লিয়ার কিনা? জি স্যার। সবার কাছে ক্লিয়ার কিনা? তাহলে জাহাঙ্গীর স্যার একটু বলবেন কাইন্ডলি, মাসিক চলাকালীন সময়ে তার তল পেটে ব্যথা, এখানে কনকমিটেন্ট সিমটম কোনটা? স্যার এটা হলো স্ট্রেসিং পেইন। না না, আমি যা বলি সহজ ভাবে না, বললেন। স্যার যেটা বলছেন সেটা শোনেন আগে, তারপর বলেন মূল সমস্যাটা কি আর কনকমিটেন্টটা কি। ও আচ্ছা। মাসিক চলাকালীন সময়ে পেটে ব্যথা, এখানে কনকমিটেন্ট কোনটা? আসলে কনকমিটেন্ট আছে কিনা এটা পেটে, এই পেটে ব্যথাটা স্যার এখানে পেটে ব্যথাটা কি কনকমিটেন্ট আছে না নেই? নাই স্যার, মাসিক চল কালীন যদি তার বেস্টে ব্যথা থাকতো তাহলে এটা কনকমিটেন্ট হইতো। মাসিক চলাকালীন সময়ে তার পেটে ব্যথা, সেই সাথে তার বুক ব্যথা হয়, মানে বাম ব্রেস্টে ব্যথা হয়, এইখানে বাম ব্রেস্টে ব্যথা, এটা তো কনকমিটেন্ট। স্যার মাসিকের ব্যথা তো পেটেই হবে, যদি দূরবর্তী অঙ্গে কোনো সমস্যা দেখা দেয় তখন হলে সেটা কনকমিটেন্ট। গুড, ভেরি গুড। জাহাঙ্গীর স্যার ক্লিয়ার? জি স্যার, আমি মনে করছি যে এমনি স্বাভাবিক অবস্থায় ব্যথা করে না, এখানে ব্যথা করতেছে, এই জন্য বলছি। হ্যাঁ, জি স্যার। তাহলে বিষয়টা ক্লিয়ার, এই বোঝাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার। হ্যাঁ, জি স্যার। কনকমিটেন্ট সিম্পটম কিন্তু অনেক সময় খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়।
ঠিক আছে, ওই যে স্যার একটু আগে যেটা বললেন, কাশি হ্যাঁ, দিলে অন্ডকোষে ব্যথা হচ্ছে, এটা খুব ইম্পর্টেন্ট। এক সিমটমে মেডিসিন দিতে পারবেন, এই ধরনের সিমটম। ওকে, হুম। জি। যেমন স্যার কাশি দিলে বলে পায়ে ব্যথা, নিতে ব্যথা, হুম হুম হুম, এটা ঠিক আছে, মেডিসিন ইন্ডিকেশন থ্যাংক দিয়ে ইউ। দেয়। আমাদের আব্দুল মান্নান স্যারকে অসংখ্য ধন্যবাদ। ইনস্ট্যান্ট যে দারুণ একটা স্লাইড প্রেজেন্টেশন। স্যার প্লিজ ক্যারি অন স্যার। এখন বেনিফিটস অফ অ্যানালাইসিস অফ সিমটম। আমরা যে সিমটম যদি অ্যানালাইসিস করি তার উপকারিতা কি? Symptoms are collected in all dimension or not? আমরা সকল ডাইমেনশনে কালেকশন করি এবং করবো কিনা সেটি একটি হচ্ছে বিষয় হয়ে দাঁড়ায়। তারপরে সেখান থেকে আছে ডিফারেন্সিয়াল মোডালিটিস, মোডালিটিস গুলোকে ডিফারেন্সিয়েট করা। তারপরে হলো সিমটমস অফ জেনারেল ক্যাটাগরি আর ব্রট আউট অফ ইট। জেনারেল ক্যাটাগরির সাধারণ সিমটমগুলোকে আমরা বের করে দেব, বাদ দিতে পারি। এবং ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড কমন পার্টিকুলার্স আর ডিফারেন্সিয়েটেড। ক্যারেক্টারিস্টিক সিমটম অ্যান্ড কমন পার্টিকুলার সিমটম থেকে অন্য সিমটমগুলোকে আমরা আলাদা করতে পারি। এই হলো আমাদের বেনিফিট। আমরা সিমটম সবই কালেক্ট করবো অন অল ডাইমেনশন, কিন্তু সে থেকে ডিফারেন্সিয়াল আর মোডালিটির সমৃদ্ধ সিমটমগুলোকে আমাদের নিতে হবে। ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড কমন পার্টিকুলার্স ডিফারেন্সিয়েটেড এগুলো ভাগ করতে হবে। ভাগ করার পরে যেমন ক্যারেক্টারিস্টিক সিমটম হলো আমাদের মানে খুবই বৈশিষ্ট্যপূর্ণ, যেটা ওষুধের সাথে মিলতে ভেদ না, সেইগুলো। এবং কমন সিমটম কারা, তাদেরকে ভাগ করব, করে যেগুলো হলো এইরকম জেনারেল ক্যাটাগরি সিমটম সেদিকটা বাদ দিয়ে আমরা যেসব সিমটম পার্টিকুলার আছে এবং যাদের মোডালিটিস পাওয়া যাচ্ছে সেই সব সিমটমকে বিবেচনা করব। এটাই হলো বেনিফিটস অফ অ্যানালাইসিস অফ সিমটম। সিমটম যদি আমরা অ্যানালাইসিস করি তখন আমরা এই সুবিধাটা এখান থেকে পাব, এটাই কি বলা হয়। স্যার আমাদের আছে স্যার, মানে চরিত্রগত লক্ষণ এবং সাধারণ লক্ষণের পার্থক্যকরণ করতে হবে আর কি, বুঝে তার সাথে করতে হবে। জি স্যার, জি স্যার, আগে তো পড়ে রাখি নাই তো এই জন্য সমস্যা। কনসেপচুয়াল ইমেজ অফ দি পেশেন্ট আর অ্যানালাইসিস অফ কেস। and conceptual image তৈরি করতে গেলে কি করতে হবে? আফটার কেস টেকিং, case receiving these symptoms are in haphazard form. These data need to be arranged in a schematic form. আমরা সিমটম নেই বা রোগী বলে যা বলতে থাকে সেইভাবে বা লিপিবদ্ধ করি, কোনো কেস টেকিং ফর্ম যদি থাকে বা খাতায় এগুলো লিখতে হয় বা লিখি, এগুলো এখানে শুনি ওষুধ দিতে। যাই হোক, কেস টেকিং যখন আমরা করব, সেই কেসটা রিসিভিং দি সিমটমস আর ইন হ্যাপাজার্ড ফর্ম থাকবে, বিভিন্ন সময় বিভিন্ন কথা বলবে। দিস ডাটা নিড টু বি অর্গানাইজড, মানে অ্যারেঞ্জ করতে হবে ইন স্কিমেটিক ফর্ম, মানে আপনি কোনটা আগে কোনটা পরে এইভাবে সুন্দর করে সাজাতে হবে। ড্র এ কনসেপচুয়াল ইমেজ অফ দি পেশেন্ট বিফোর বিল্ডিং আপ অফ এ টোটালিটি অফ সিমটম। এইখান থেকে রোগীর যে ইমেজ, এইটাকে আমাকে দাঁড় করাতে হবে। এইগুলো সিমটম থেকে এবং রোগীর মানে এই সিমটমের মধ্যে কিন্তু তার কি বলে মানসিক সিমটম, তার ইমোশনাল, তার ফিজিক্যাল সবগুলো আসবে। এবং এখান থেকে তার চেহারা সুরত দেখে আমরা একটা তার ইমেজ তৈরি করব যে কোন ওষুধের সাথে এটার মিল যায়। তাহলে টোটালিটি অফ সিমটম যখন আমরা নেব, তখন ওই হ্যাপাজার্ড সব সিমটম থেকে সিমটমগুলোকে গুরুত্ব অনুসারে সাজিয়ে আমরা
ওখান থেকে একটা কনসেপচুয়াল ইমেজ তৈরি করবো অফ দি পেশেন্টের বিফোর বিল্ডিং আপ এ টোটালিটি অফ সিমটম নেওয়ার আগে ওই রোগীর একটা ইমেজ ওখান থেকে যেন ফুটে ওঠে। আমি বলে ভালো বুঝাইতে পারলাম না, যদ্দূর স্যার বুঝিতে পারি। না ঠিক আছে স্যার, যেমন আপনি যেটা বলছেন একটু যদি সহজীকরণ করে বলি, রোগী আসলো, সমস্যা কি আপনার? ব্যথা, সারা গায়ে ব্যথা। সে কিন্তু ব্যথার কমপ্লেন নিয়ে এসছে, ঠিক আছে, সারা গায়ে ব্যথা, কোথায় হয়, কখন হয়, এই নিতে নিতে আচ্ছা কিভাবে হলো ব্যথাটা? না না এখন ব্যথা খুব বেশি, তো অতীতে কোনো আঘাতের ইতিহাস আছে কিনা, কোথাও কি লাগছিল? হ্যাঁ হ্যাঁ 4 বছর আগে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করছিলাম। ঠিক আছে, এই গুরুত্ব কিন্তু বেড়ে গেল সিমটম। আগে যা সিমটম নিয়েছেন এক সিমটমে কিন্তু অন্যান্য সিমটমকে আপনার ইয়ে করে ফেললো, ডোমিনেট করে ফেললো, যে আর ইনজুরি থেকেই ব্যথাটা হয়েছে মনে করেন। এবার আস্তে আস্তে আরো সিমটম নিলেন, ওই সিমটম গুলোকে একদম মানে ইয়ে করতে হবে, সাজাতে হবে। যেমন আমরা জানি যে কোনো সিমটমের ক্ষেত্রে মাইন্ডের সিমটমটা খুব ইম্পর্টেন্ট, তাই না? এইটা গুরুত্ব দেওয়া বা কজেশনটা খুব ইম্পর্টেন্ট, এই আর কি। স্যার যেটা বলতে চাচ্ছেন এই স্লাইডের মাধ্যমে এই বিষয়গুলো সাজানোর পরেই টোটালিটিটা করা, কিন্তু সে না করে আমরা যদি অনেক ক্ষেত্রেই না সাজিয়েই করে ফেলি। যেমন রোগী 5টা কমপ্লেন নিয়ে এসছে, এই 5টা কমপ্লেন কিন্তু প্রায়োরিটাইজ করতে হয়। প্রায়োরিটাইজ বলতে রোগীর কাছে প্রধান কমপ্লেন কোনটা, যে তার এইটা এইটা এইটা। আবার কিন্তু আপনি একজন ডাক্তার হিসাবে দেখলেন যে রোগীর যেটা প্রধান কমপ্লেন নিয়ে এসছে আসলে এটা তার প্রধান কমপ্লেন হওয়া উচিত না, তখন সেই জায়গাটাই এগুলো আপনার র্যাঙ্কিং করা। জি স্যার। কনসেপচুয়াল ইমেজ যদি আমরা পেশেন্টের ড্র করতে চাই তাহলে কি কি দরকার হয়? একটা আইডল অফ দি পেশেন্টের যে আইডিওলজি বা তার চারিত্রিক বৈশিষ্ট্য, জেনারেল পিকচার অফ দি পেশেন্ট, তারপরে সিমব্লেন্স অফ দি পেশেন্ট, স্টেপ অফ অ্যারাইভ অ্যাট টোটালিটি অফ সিমটম, এই ধাপগুলো অতিক্রম করতে হবে। অর্থাৎ রোগীর যে আচার আচরণ বা তার যে চারিত্রিক বৈশিষ্ট্য, সে তার আইডিওলজি আর কি, এইগুলো তার জেনারেল পিকচার যেটা আমরা বলি, তার চেহারা সুরত, বডি, হাঁটাফেরা, চলা, তার মেন্টালিটি ইত্যাদি, এইগুলো সিমব্লেন্স অফ দি পেশেন্ট। এর সাথে আমাদের ওই যে ওষুধের সাথে বা আমাদের যে রোগীর নিরাময়ের সাথে কোন দিকে যেতে হবে, কোন দিকে আমরা এটা যাব সেটা, এবং এখান থেকে আমরা টোটালিটি অফ সিমটম বাছাই করে নেব। তাহলে এখানে এই যে 4টি পয়েন্ট বলা হলো, যে আমরা রোগীর যে ইমেজটা তৈরি করব সেখানে তার ক্যারেক্টারিস্টিক্স, তার মেন্টাল এবং ইমোশনাল বিষয়টা আসবে, তার শারীরিক গঠন প্রকৃতি ইত্যাদি, তার জেনারেল পিকচার আসবে, তার রোগ শোকের কথাবার্তা আসবে, এবং সেখান থেকে আপনার তার সাথে সমন্বয় করে আমাদের সিমব্লেন্স অফ দি পেশেন্টের এটার সাথে অন্য অন্য বিষয়াদির কোনো সংযোগ আছে কিনা, কোনো ওষুধের দিকে টানছে কিনা, সেটাকে আমরা একটু নির্ধারণ করতে পারি। এইবারে আমরা টোটালিটি অফ সিমটম ওখান থেকে ইম্পর্টেন্ট যেগুলো তার সাথে মিলে, তার যে গঠন, প্রকৃতি, চারিত্রিক বৈশিষ্ট্য এবং মেন সিমটম মোডালিটিস, এইগুলোর সাথে যেগুলো মিল যায় সেইগুলো ইম্পর্টেন্ট সিমটমগুলো নিয়ে আমরা টোটালিটি অফ সিমটমে চলে যাই। সেটাকে বলা হয় কনসেপচুয়াল ইমেজ অফ দি পেশেন্ট। স্যার বলেন, বুঝি নাই? না ঠিক আছে স্যার। তারপরে অ্যানালাইসিস অফ কেস। মানে স্যার এতক্ষণ আমি শক্তি পাচ্ছিলাম না, কিন্তু যখন দেখি বিশ্বনাথ স্যার আছে এখন স্যার শক্তি বেড়ে গেছে। বলেন স্যার। হয়তো দ্বিগুণ হয়ে গেছে। জি স্যার। A logical resolving or separating of the whole symptomology into different components and
further splitting them into viable units as per their hierarchy. এখন এখানে কি বলা হয়েছে? লজিক্যাল রিজলভিং অফ সেপারেটিং লজিক্যাল রিজলভিং বলতে আমরা মানে লজিক্যাল মানে যেগুলো লজিক কি বলে যৌক্তিক যৌক্তিক যে এগুলো নিয়ে আসা অথবা সেপারেট করা, হোল সিম্পটম ঢুকলে সেপারেট করা ইন্টু ডিফারেন্ট কম্পোনেন্টস, বিভিন্ন ভাগে ভাগ করা। এগুলো মানসিক সিমটম, এগুলো ইমোশনাল সিমটম, এগুলো শারীরিক সিমটম, এবং তাদের আলটিমেটলি গুরুত্ব অনুসারে, মানে হায়ারকি মানে গুরুত্ব, আমাদের কাছে যেটা বেশি গুরুত্বপূর্ণ মনে হলে সেইটা অনুসারে সাজানো। এই কথাটাকে এখানে বলা হয়েছে যে সিমটম অ্যানালাইসিসটা কি জিনিস, এইভাবে কি করতে হয় এখানে, যে আমরা হোল সিমটমগুলোকে আমরা বিভিন্ন কম্পোনেন্টে ভাগ করব এবং তাদেরকে তাদের গুরুত্ব অনুসারে সাজাই নেব। সেই কথাটা এখানে বলা হয়েছে সিমটম অ্যানালাইসিসের ক্ষেত্রে। বুঝাইতে পারলাম? জি স্যার। Consensual of the patient or analysis of the case, এখানে যে আরেকটু ডিটেলস বলা হয়েছে, আনএক্সপেক্টেড ডেভিয়েশন, এই যে আপনি যে বললেন কজেশন, জেনারেলিটিসের মধ্যে আবার মেন্টাল, প্যাথোলজিক্যাল, মোডালিটিস, ফিজিক্যাল, ক্যারেক্টারিস্টিক, পার্টিকুলার এবং কমন পার্টিকুলার। এইগুলো হলো আপনার ইমেজের মধ্যে আনতে হবে। তাহলে অ্যানালাইসিস অফ কেস যদি আমরা করতে চাই, তাহলে আনএক্সপেক্টেড ডেভিয়েশন যদি থাকে সেটা নিচে, আমরা যদি নিচের দিক থেকে উপরে যাই তাহলে দেখুন কমন পার্টিকুলার, এরপর ক্যারেক্টারিস্টিক পার্টিকুলার মানে গুরুত্ব অনুসারে, তারপর জেনারেলিটিস, এখানে মেন্টাল, প্যাথোলজিক্যাল, মোডালিটিস এবং ফিজিক্যাল আসছে, এবং কজেশন, তারপর আনএক্সপেক্টেড ডেভিয়েশন, যেটা আছে এক্সপেক্ট করা হয় নাই কিন্তু দেখা যাচ্ছে যে এর মধ্যে ওই মানে আমরা বলি বিশেষ সিমটম, স্যার এটা পিকিউলার সিমটম আনকমন। জি স্যার। হ্যাঁ, তার মানে আমরা নিচের দিক থেকে যত উপরের দিকে যাচ্ছি তত তার গুরুত্ব বেশি। তাহলে আপনি যে সাজাবেন সেটা কি কোনটা, যেটা মানে পিকুলার সিমটমটা আগে নেবেন, তার পজিশন নেবেন, তারপর জেনারেলিটি যাবেন, সেখানে মেন্টাল, প্যাথোলজিক্যাল, মোডালিটিস এবং ফিজিক্যালটা নেবেন, এবং তার ক্যারেক্টারিস্টিক পার্টিকুলারগুলো এবং কমনকে আমরা অনেক সময় বাদ দিতে পারি বা ক্যারেক্টারিস্টিকগুলো কিছু অংশ নিতে পারি, নিয়ে আমরা একটা টোটালিটির দিকে যেতে পারি, রোগীর পিকচার তৈরি করতে পারি। জি স্যার, এই স্লাইডটা খুব ইম্পর্টেন্ট। এটা যদি বোঝা গিয়ে থাকে তাহলে পরেরটাই যাই। হ্যাঁ ঠিক আছে স্যার। এটা কি কারো কোনো কোশ্চেন আছে কিনা এই জায়গাটায়? এই স্লাইডটা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু স্যার আগে যেটা দেখালেন এই স্লাইডটা। সবাই দেখতে পাচ্ছি কিনা? হ্যাঁ, যাদের নেটওয়ার্ক স্ট্রং আছে তারা দেখতে পারবে, নেটওয়ার্ক উইক থাকলে দেখতে পারবে না। জি বুঝি নাই কি বুঝি নাই সেটা বলতে পারবে? জি আচ্ছা স্যার, নেক্সট দেন। এরপরে হলো আমরা the analysis of case helps কি করে to build a conceptual image of the patient। এই সিমটম অ্যানালাইসিস আগের স্লাইডে দেখালাম, এটা করলে ওই পেশেন্টের একটা মানে একটা ধারণা, তার একটা কি বলে কনসেপচুয়াল ইমেজ, মানে তাদের বৈশিষ্ট্যগত একটা ছবি অঙ্কন করে দেয় আমাদের সামনে। This product of analysis can be used for synthesis of the case। এই যে প্রোডাক্ট ওখান থেকে আমরা আনলাম, এই যে কনসেপচুয়াল ইমেজ যে ড্র করলাম আগের স্লাইডে, সেখানে যে প্রোডাক্টটা পাইলাম, যেগুলো আমরা নিলাম আর কি, যে সিমটমগুলো আমরা ধর্তব্যের মধ্যে নিলাম, সেইগুলো ক্যান বি ইউজ ফর সিনথেসিস। এগুলোকে সিনথেসিস করতে হবে অফ দি কেস, প্রপার অ্যানালাইসিস। হ্যাঁ জি স্যার, কেস বিশ্লেষণের জন্য এগুলো আমাদের নিতে হবে আর কি। নিতে হবে আর কি।
proper analysis need a keen and analytical mind. আপনি যদি প্রপার অ্যানালাইসিস করতে চান তাহলে আপনার কি দরকার, কিন মানে খুবই সূক্ষ্ম মানে মানে ভাবে এবং সুচারুভাবে আপনাকে চিন্তা করার ক্ষমতা এবং বিশ্লেষণ করার মতো মানসিকতা, মাইন্ড থাকতে হবে। মানে আপনি খুব মানে ধৈর্য এবং সহনশীলতা খুব তীক্ষ্ণভাবে এটার উপরে গুরুত্ব দিচ্ছেন এবং অ্যানালিটিক্যাল মানে বিশ্লেষণ করার মতো মানসিকতা আপনার যদি থাকে তাহলে আপনি এই কাজটি করতে পারবেন, তা না হলে সম্ভব নয়। সিম্পটম অ্যানালাইসিস শেষের যে লাইনটা স্যার, প্রপার অ্যানালাইসিস নিডস এ কিন অ্যান্ড অ্যানালিটিক্যাল মাইন্ড, এটাকে আমি এক কথায় বলি সিক্সথ সেন্স। আমি এক কথায় বলি, হ্যাঁ, আপনার স্বরলিপি ব্যবহার করে এখান থেকে আপনাকে ইমেজ তৈরি করতে হবে। রেবেকা ম্যাডাম কিছু বলতে চাচ্ছিলেন না? বললাম স্যার সুচারু দৃষ্টি, মানে আপনাকে যে ওই দৃষ্টিটা থাকতে হবে, তীক্ষ্ণ দৃষ্টি যেটা আর কি। জি জি, থ্যাংক ইউ। জি স্যার। Analysis of the case includes the following. কি কি থাকবে? Common symptom, mental general, physical general, pathological general, characteristic particulars, positive physical findings, positive laboratory findings or other investigations, position, exciting cause, maintaining case, and fundamental case, cause. তাহলে এইগুলো আপনার কি বলবে কেস অ্যানালাইসিসের মধ্যে এইগুলো আসবে। আপনার কমন সিমটম আছে কিছু, মেন্টাল সিমটম জেনারেল, ফিজিক্যাল সিমটম জেনারেল। ফিজিক্যাল মানে তো শারীরিক, মেন্টাল মানসিক। কমন একদম পুরা আমরা যেটা জেনারেল বলি, জেনারেলিটিস। প্যাথোলজিক্যাল জেনারেল মানে রোগ সংক্রান্ত। ক্যারেক্টারিস্টিক পার্টিকুলার রোগীর বৈশিষ্ট্যের সাথে মানে সুনির্দিষ্ট। পজিটিভ ফিজিক্যাল ফাইন্ডিংস, ওখান থেকে কোনো পজিটিভ আমরা পাই কিনা তার শরীরের যে সব সিমটমগুলো বললো সেখান থেকে। পজিটিভ ল্যাবরেটরি ফাইন্ডিং, যদি তার কোনো টেস্ট বা তার রেজাল্ট বা রিপোর্ট থাকে বা আদার ইনভেস্টিগেশন যদি করার দরকার হয় আপনি সেটা করতে পারেন। এবং পজিশন, এইগুলো থাকতে হবে। তাহলে এই পজিশনের মধ্যে এক্সাইটিং কজ, এখানে এক্সাইটমেন্টের কারণে হতে পারে, মেইনটেনিং কেস অথবা ফান্ডামেন্টাল কজ। এই বিষয়গুলো আপনার থাকবে। আপনার কেস টেকিং যখন করবেন, সিম্পটম নেবেন, এই ভাগ বা এই ধরনের কিছু বৈশিষ্ট্য আপনি পাবেন। স্যার জি স্যার বলেন। যেমন ধরে নেওয়া যাক একটা রোগী আপনার কাছে এসেছে, তার পা ভেঙে গিয়েছে, পা তো না, পায়ের হাড় ভেঙে গিয়েছে অথবা হাতের হাড় ভেঙে গিয়েছে। এখন হাড় ভাঙা রোগীর আমি যদি তার মেন্টালের গুরুত্ব দিয়ে থাকি তাহলে কি রোগী সুস্থ হবে? কিন্তু আমরা জানি একটা রোগীর মেন্টাল সিমটম সবচেয়ে ইম্পর্টেন্ট একটা সিমটম, কিন্তু রোগীটার হাড় ভেঙে গিয়েছে, পায়ের হাড় ভেঙেছে, হাতের আলনা ভেঙেছে বা রেডিয়াস ভেঙেছে। এই জায়গায় যদি আমি মেন্টাল সিমটম অ্যানালাইসিস করি তাহলে অবশ্যই এটা ভুল হবে। তখন কিন্তু তার ওই যে ফিজিক্যাল যে জেনারেল যে সিমটম, তার যে অবস্থাটা, এটি বিশ্লেষণ করাটাই কিন্তু গুরুত্বপূর্ণ কাজ হবে। ঠিক আছে, এখন আপনি সে দেখতে পারেন কিভাবে ভাঙলো, এমনি এমনি ভেঙে গেল, হাড় ভঙ্গুর হয়েছে ভাঙলো, নাকি ইনজুরিতে ভাঙলো বা অ্যাক্সিডেন্টে ভাঙলো, পজিশনে যেতে হবে, পজিশন কজেশনে যেতে হবে। এই জায়গাটা কিন্তু সবসময় যে মেন্টাল গুরুত্ব পাবে তা কিন্তু না, সবসময় ফিজিক্যাল গুরুত্ব পাবে তা কিন্তু না, সবসময় যে প্যাথোলজি গুরুত্ব পাবে তা না। কখনো কখনো শেষেরটা আগে আসতে পারে, আগেরটা শেষে যেতে পারে। এটাকে
এটা বলা হয়েছে যে এই বিষয়গুলো থাকবে, এর মধ্যে থেকে আপনি এখন বাঁচবেন, বেছে বেছে কোনটা আপনার প্রয়োজনীয়, মানে সেপারেট করা বা ই করা, গুরুত্ব দেওয়া, সেইটা ওই যে আপনার সিক্স সেন্স ওইখানে কাজে লাগাতে হবে। জি স্যার। আমরা বিশিষ্ট হোমিওপ্যাথ, বড় বড় হোমিওপ্যাথ যারা, যেমন কেন্ট স্যার, ক্লার্ক, হ্যারিং, হানিম্যান স্যারের কথা তো সর্বাগ্রে। ইভেন আমরা হাসান মির্জা স্যারের যে কেস টেকিং আমরা যে দেখছি, ওখানে দেখেন হাসান মির্জা স্যার বলছে এই রুগীটার আমি এই ওষুধটা দিলাম, তার তো হওয়ারই কথা, কিন্তু 1 মাস হয়ে গেল রুগীটা সারছে না। হঠাৎ করে আমার মাথার ভিতরে চিন্তা আসলো, রুগীটার তো এই সমস্যা, এইটা তো আমি চিন্তা করিনি। তখন সেই সমস্যাটা দেখে উনি ওষুধ দিলেন, রোগীটা ভালো হয়ে গেল। আমরা গত শনিবার আর রাত্রে ছিলেন ক্লাসে, এরকম একটা কেস কিন্তু উপস্থাপন করা হয়েছিল। জি, আসলে রোগীর মেয়ের মূল কজটা যদি হিট করা যায়, আমরা যদি ফাইন্ড আউট করতে পারি, তাহলে সে জায়গায় কিওর করা সম্ভব। জি স্যার, প্লিজ ক্যারি অন। এখন বলছে সিনথেসিস অফ কেসের মধ্যে আগে যে সব আলোচনা করলাম, এখান থেকে ইট মিনস দি কম্বিনেশন অফ সেপারেট এলিমেন্টস ইন্টু এ হোল or making a whole out of parts. বিভিন্ন পার্ট থেকে একটা হোলে আসতে হবে, হোলে তো মানে টোটালিটিতে আসতে হবে। This involves further the rearrangement of the data from conceptual image of the patient for analysis of case. আমরা যেসব নিলাম, যা যা করলাম, সেটাকে আমরা যদি সিলেকশনের মধ্যে যেগুলো আনবো, সেইগুলো নেওয়ার জন্য আমাদের কি করতে হবে, ওই কনসেপচুয়াল ইমেজটাকে পেশেন্টের নিয়ে আসতে হবে সামনে, এবং অ্যানালাইসিস অফ কেসটাকে অ্যানালাইজ করতে হবে। দুটো বিষয় কিন্তু আগে বলা হয়েছে। ইন দিস পার্টিকুলার স্টেজ the case is condensed মানে ইয়ে করে ছোট করে নিয়ে আসে, সংকুচিত করে নিয়ে আসে। Symptoms of magnitudes are given credence, মানে ম্যাগনিটিউড সংক্রান্ত যে সিমটমগুলো সেগুলোকে ক্রেডিবিলিটিতে আনতে হবে, অ্যান্ড প্রিজার্ভ ইন দি সিনথেসিস অফ দি কেস। এইগুলো তখন কেস সিনথেসিসের জন্য আমাদের থাকতে হবে। ইম্পর্টেন্ট সিমটমস আর কেপ্ট অ্যান্ড আনইম্পর্টেন্ট সিমটমস আর ডিলিটেড। তাহলে কেস অ্যানালাইসিসের জন্য এক কথায় এখানে যেটা বলা হলো, যে আপনি যত সিমটম নেন আপনার রোগীর ইমেজের সাথে, কনসেপচুয়াল ইমেজের সাথে মিল করে, এবং ওই যে কেস যেভাবে অ্যানালাইসিস করে যে সিমটমগুলো নিলেন সেগুলো আলাদা করে বাকি সিমটমগুলোকে আপনি ডিলিট করতে পারেন বা বাদ দিতে পারেন, এবং ওই ইম্পর্টেন্ট সিমটমগুলো আপনি নিতে পারেন। সেটাকে বলে ডিজিজ অফ কেস। মানে এখানে স্যার যেটা বললেন সেটার জিস্ট এরকম, স্যার আমি ইন্টারাপ্ট করতেছি, সরি স্যার। হ্যাঁ, আমরা করতে হবে। সেটা হচ্ছে সিনথেসিস মানে কেসটা যখন বিশ্লেষণ করতে গিয়ে, এক কথায় যদি বলি, চৌম্বকীয় যে অংশগুলো থাকে, কি যে অংশগুলো থাকে, সেইগুলো বাছাই করে আলাদা করা, আনইম্পর্টেন্ট বিষয়গুলো ডিলিট করা, বাদ দেওয়া। তা না হলে তো আপনি সালফার সিলেকশন করতে গিয়ে যদি সেখানে 100 সিমটম নেন, তাহলে তো আর হচ্ছে না, তাই না? তো চৌম্বকীয় কিছু বিষয়গুলো নিতে হবে আর অন্যগুলো বাদ দিতে হবে, এটাই বোঝানো হচ্ছে সিনথেসিস। জি রিয়াজ স্যার বলেন। জি, প্রশ্ন করতে চাচ্ছেন, না হলে মিউট করে দেন। কেন রিয়াজ? আমি বলবো স্যার, জি বলেন। যেমন আপনি আজকে বললেন যে সালফারের কথা, যেমন কালকে আমার কাছে একটা পেশেন্ট আসছে, তার চুলকানি 6 বছর হলো, মানে চুলকাচ্ছে, সারা শরীর চুলকাতে তার অবস্থা খারাপ। কিন্তু সে গরম কাতর, তার মাথা বলতেছে আমার মাথা গরম হয়ে যায়, মেনোপজ এইজ। কিন্তু সে কথার মাঝখানে সে বলে ফেললো যে আমার একটা অদ্ভুত সিমটম আছে, আমি যখন ভাত খাই, ভাত খাওয়ার সাথে সাথে অনেকগুলো পানি খাই, পানি ঢুক 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 খাই। এটা কিন্তু একটা কি ইন্ডিকেশন, কিন্তু সে নিজেই দিয়ে দিল যে সালফারের একটা কি ইন্ডিকেশন।
যে আমি এখানে আরেকটু করার জন্য যেমন মানে তাকে ইন্ডিকেশন আরো কোনো কিছু আছে কিনা আমি যে হয়তো জিজ্ঞেস করলাম যে আপনি যদি কোথাও যান লাইনে দাঁড়ান তখন আপনি কি দাঁড়ায় থাকতে পারেন? বলল, না 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 আমি তো ওইসব জায়গায় যাই না যে জায়গায় নাকি লাইন ধরে কোনো কিছু করতে হবে। এই যে ইন্ডিকেশন এই যে মানে কি কি নোটস এটাই এখানে বলা হয়েছে। থ্যাংক ইউ স্যার। জি জি জি, থ্যাংক ইউ, জাযাকাল্লাহ। জি স্যার, প্লিজ। সিনথেসিস অফ কেসের মধ্যে কি কি বিষয় আমরা পাই লাগবে সেগুলোকে এখানে আবার একটা মানে কি বলে অ্যাট এ গ্লান্স প্রেজেন্ট করা হয়েছে। এবং কজেশন, কমন পার্টিকুলার্স, ক্যারেক্টারিস্টিক পার্টিকুলার্স, জেনারেলিটিস। এই জেনারেলিটির মধ্যে মেন্টাল, ফিজিক্যাল, প্যাথোলজিক্যাল এবং জেনারেল মডালিটিস থাকবে, এবং আনএক্সপেক্টেড ডেভিয়েটেড সিমটম, যেটা আমরা পিকুলিয়ার সিমটম বলি। তাহলে এই বিষয়গুলো সিমটম অ্যানালাইসিসের জন্য আমরা সিলেক্ট করতে পারি। বুঝা গেল? কমন পার্টিকুলার্স, কমন সিমটম, কমন পার্টিকুলার্স, ক্যারেক্টারিস্টিক্স পার্টিকুলার, জেনারেল প্যাথোলজিক্যাল, এইগুলোর মধ্যে কিছু বাছাই করে নেওয়া এবং আলটিমেটলি আনএক্সপেক্টেড ডেভিয়েটেড সিমটমটাকে গুরুত্ব দেওয়া। এটা দেখেন বড় করে একটু বলা হয়েছে। এইটাই হলো সিনথেসিস অফ কেস, মানে আপনি কেসটাকে এইভাবে ভাগ করে নেবেন। এইভাবে যদি ভাগ করে এর মধ্য থেকে আমরা এইখান থেকে আবার গুরুত্বপূর্ণ বিষয়গুলো উঠাই নিয়ে আসবো। অনেকগুলো হয়তো জেনারেলিটিসের মধ্যে কিছু নিতে হবে, ক্যারেক্টারিস্টিক্স পার্টিকুলার্সের মধ্যে কিছু নিতে হবে বা না নিলেও চলবে, কমন পার্টিকুলার্স নিতে হবে। কজেশনটা অবশ্যই খুবই ইম্পর্টেন্ট এবং আনএক্সপেক্টেড বা পিকুলিয়ার সিমটমটা খুবই ইম্পর্টেন্ট। এইগুলোর মেন্টাল তো আছেই। আমরা যদি কোনো কেস সিনথেসিসের জন্য নেই, তাহলে এই কয় ভাগে ভাগ করে সেখান থেকে আবার নির্দিষ্ট সংখ্যক বা আমাদের সাথে গুরুত্বপূর্ণ সেই সিমটমগুলোকে আমরা সিনথেসিসের জন্য বা অ্যানালাইসিসের জন্য সিমটমে যাব এবং সেখান থেকে প্রেসক্রিপশন যাব। স্যার কিছু বলতে চাইনি, বলেন। Case found under conceptual image and synthesis of the case are presented below, from where we can have a comprehensive knowledge regarding the deletion of the symptoms during the process of synthesis of the case. এখানে এক্সাম্পলটা নিচে দেওয়া হয়েছে, সেটা বলা হলো যে কনসেপচুয়াল ইমেজ এবং সিনথেসিস অফ কেস থেকে আমরা কিভাবে কেস সিনথেসিসের জন্য বাকিগুলো রাখবো এবং কোনগুলো ডিলিট করব সেগুলো নিচে বলা হচ্ছে এক্সাম্পল আকারে। যেমন এখানে সিমটম আন্ডার কনসেপচুয়াল ইমেজ, আনএক্সপেক্টেড ডেভিয়েশন, যেমন হট পেশেন্ট ডিজায়ারিং ফর হট ফুড। হট পেশেন্ট বলতে আমরা কি বুঝি, যে গরম পাতে, কিন্তু ডিজায়ারিং ফর হট ফুড, সে আবার গরম খাবার খেতে চায়, তাহলে সেটা আনএক্সপেক্টেড একটা ডেভিয়েশন। তার মতো ঠান্ডা খাওয়ার কথা। কজেশন কি হবে, ফাইলেরিয়া, ফাইলেরিয়া হয়েছিল মনে হয় এক সময়। তারপরে জেনারেলিটিসের কি আছে, মেন্টাল, অ্যাবসেন্ট মাইন্ডেড, ইরিটেবল, ইন্টেন্স ইরিটেবল, ডিজায়ার মিউজিক, ডিজায়ার কোম্পানি, সঙ্গী চায়, মিউজিক পছন্দ করে, কনসেন্ট্রেশন ডিফিকাল্টিস, মানে মনোযোগ দিতে পারে না, সেটা খুবই ইন্টেন্সিভ, রিলিজিয়াস, ধার্মিক বটে, অবস্টিনেট, ইন্টেন্স, আর অ্যানজাইটি। এইগুলো হলো
জেনারেলিটির মধ্যে, এইগুলো আমরা পাইলাম। এখন এখান থেকে কে বাদ যাবে আর কে থাকবে আমরা এটা দেখি। ফিজিক্যালের মধ্যে হোয়াট পেশেন্ট ডিজায়ার ফর সল্ট, সাওয়ার, হট ফুড, মিট, এগ, ফিশ, pernicious fruit. Tolerance, pernicious fruit causes flatulency. Modalities, aggravation, day, night, summer. Amelioration, night, winter. Pathological, delayed wound healing, rheumatoid arthritis. তাহলে এখানে গেল এর মধ্যে জেনারেলিটিসের হলো মেন্টাল বললাম, বি এর মধ্যে ফিজিক্যাল নিয়ে আসলাম, তারপরে মোডালিটিস আসলো, তারপর প্যাথোলজিক্যাল আসলো। এরপরে আমরা ক্যারেক্টারিস্টিক পার্টিকুলারে যদি যাই, তাহলে দেখেন নামনেস অ্যান্ড টিংলিং অফ থাম। নামনেস মানে তো মানে অবশ ভাব, টিংলিং মানে একটু লাফায়, এটা ওই থাম মানে লং, ইন্ডেক্স 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 মানে যেটা আমরা ওই তর্জনী। হ্যাঁ যেটা উচ্চ করে আমরা ভাষণ দিই আর কি। তারপরে মোডালিটিস, মিডল ফিঙ্গার হতে পারে, থাম হতে পারে বা ইন্ডেক্স হতে পারে। তারপরে তার কি হবে, বাড়ে অ্যাট নাইট, lying down, sitting up, associated with stitching pain and loss of muscle power. তারপরে swelling of multiple joint, এটা কিভাবে বাড়ে, কিভাবে on exertion, কমে by rest, associated with restriction of movements and stiffness, মুভমেন্ট এবং স্টিফনেসে তার হলো কমছে, বাই রেস্টে কমছে। তাহলে কি হলো, আমরা ক্যারেক্টারিস্টিক জেনারেল এগুলো পাইলাম। এখন গেল কমন পার্টিকুলার, ব্লাড অ্যান্ড মিউকাস ইন ডিসেন্ট্রিক স্টুল। কমন পায় একদম, ডিসেন্ট্রিক স্টুলে তো ব্লাড ওই স্টুলের সাথে মিউকাস আসবে, অনেক সময় ব্লাড আসতে পারে। জয়েন্ট পেন অ্যাগ্রাভেট ইন মোশন, মর্নিং, সকালে জয়েন্ট পেন বাড়ে, অ্যান্ড অন এক্সপোজার টু কোল্ড, ঠান্ডায় আবার বাড়ে, ঠান্ডা যখন আবহাওয়ায় যায়। এখন সিনথেসিস অফ কেস যদি যাই, তাহলে জানেন প্রথম নালে আনএক্সপেক্টেড ডেভিয়েশন, হট পেশেন্ট ডিজায়ারিং ফর হট ফুড, এটা ইম্পর্টেন্ট, এটা রাখা হয়েছে, পজিশন বাদ দেওয়া হয়েছে। জেনারেলিটিস মানে মেন্টাল ইরিটেবল, কনসেন্ট্রেশন ডিফিকাল্ট, এনজাইটি অ্যান্ড অবস্টিনেট রাখা হলো। আচ্ছা, ফিজিক্যাল আগের স্লাইডটা স্যার, আগের স্লাইডটা ব্যাক কেন অনেকগুলো ছিল। ও না, একদম আগে না, আর একটু যান। এই যে স্যার যেখানে জেনারেলিটিস, যেটা যেখানে আপনি বাদ, আর একটু সামনে যান, সামনে 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 এটা তো হ্যাঁ, synthesis। এই জায়গাটা এই যে 3 নম্বরে দেখেন, 3 নম্বরে এখানে জেনারেলিটিতে বলা হচ্ছে মেন্টাল ইরিটেবল, ব্র্যাকেটের ভিতরে ইন্টেন্স, তার মানে Intense। ইরিটেবলটা বেশি। হুম, কনসেন্ট্রেশন ডিফিকাল্ট, এটাও ইন্টেন্স, তার মানে কনসেন্ট্রেশন ডিফিকাল্টটা তার বেশি। anxiety। অ্যাংজাইটি ইন্টেন্স বলতে এর গভীরতাটা বোঝানো হচ্ছে, অর্থাৎ এটার প্রবলতা বেশি, এটা বেশি, তার পরিমাণটা বেশি। জি স্যার, ক্যারি অন। নো, নেক্সট স্লাইড। তার মানে পজিশন কিন্তু বাদ দিয়েছি। ফিজিক্যালের মধ্যে হট পেশেন্ট ডিজায়ার ফর হট শাওয়ার, ব্রেড, প্যারানিসিয়াস ডায়েট রাখা হলো। মোডালিটিস সামার, উইন্টার, নাইট, এবং ফিজিক্যাল প্যাথোলজিক্যাল হলো ডিলেড উন্ড হিলিং, মানে তার ঘা সারতে দেরি হয়। হ্যাঁ, এইগুলোর উপরে গুরুত্ব দেওয়া হয়েছে। দিয়ে
এরপরে ক্যারেক্টারিস্টিক পার্টিকুলার মধ্যে নামনেস অফ টিংলিং থাম, ইন্ডেক্স অ্যান্ড মিডল ফিঙ্গার, নাইটে অ্যাগ্রাভেশন, লাইং ডাউন অ্যাগ্রাভেশন এবং সিটিং আপে তার কমে যাচ্ছে। সোয়েলিং অফ মাল্টিপল জয়েন্টস, এটা বাড়ে হলো অন এক্সারশন, কমে হলো রেস্টে, এরকম। তারপরে ফোরাম অ্যাবভ, ইট ইজ envisaged that এখান থেকে ধারণা করা গেল যে unexpected deviated symptom is kept unchanged as it is very outstanding in nature and its peculiar association in the case bears the highest value than other symptoms. সেই জন্য ওটা রাখা হয়েছে। বুঝা গেল যে আনএক্সপেক্টেড ডেভিয়েশন সিম্পটম যেটা ছিল যে হট সেটাকে আমরা রাখলাম। তার কারণ হলো এটা, causation is not taken into account as filaria has no relevancy with the presenting complaints of the patient. Patient's complaints সাথে ফাইলিয়ারের কোনো সম্পর্ক নাই, তাই ওটা বাদ দেওয়া হয়েছে। মেন্টালের মধ্যে অ্যাবসেন্ট মাইন্ডেড ইজ নট টেকেন বিকজ কনসেন্ট্রেশন ডিফিকাল্টি ইজ দি ইন্টেন্স। আর অ্যাবসেন্ট মাইন্ড ছিল জেনারেল, আর ইন্টেন্স ছিল হলো কনসেন্ট্রেশন ডিফিকাল্টিজ ইন্টেন্স স্টেট। When we are considering that there is no point to take another similar symptom which is not intense. Again, to avoid duplication, we have taken later than former. মানে পরেরটা নিচে আগেরটা নেই। এখন ডিজিয়ার মিউজিক, ডিজিয়ার কোম্পানি, রিলিজিয়াস মাইন্ডেড আর দি নর্মাল ফিচার্স প্রত্যেকের মানুষের মধ্যে থাকে। অ্যান্ড causal to human mind, as they are not very greater in magnitude, they are not included for building up a totality of symptom of the case. তাহলে যেগুলো দেখেন এখানে বলা হচ্ছে যে যেগুলো বাদ দেওয়া হয়েছে সেগুলো কেন বাদ দেওয়া হবে, সেই ব্যাখ্যাটা এখানে দেওয়া হয়েছে। ডিজিআর মিউজিক তো অনেকেই পছন্দ করে, ডিজিআর কোম্পানি এগুলো তো সবাই প্রায়, এরা জেনারেল, এগুলো আমার স্পেসিফিক কিছু না কোনো রোগীর জন্য। রিলিজিয়াসনেস আমাদের মোটামুটি সবার মধ্যেই আছে মাইন্ডে। তাহলে এটা নর্মাল ফিচার্স হলো অ্যান্ড কজেশন টু হিউম্যান মাইন্ড, ক্যাজুয়াল হিউম্যান মাইন্ড এগুলো, অ্যান্ড দে আর নট ইনক্লুডেড, এগুলো সেজন্য ইনক্লুড করা হয়নি এই সিম্পটম। তারপরে দেখেন ফিজিক্যাল জেনারেল মধ্যে ডিজায়ার অন ফুড ইজ নট টেকেন টু অ্যাভয়েড ডুপ্লিকেশন। মানে প্রথমে যে পিকুলিয়ার বলা হয়েছে যে হট পেশেন্ট ডিজায়ার হট ফুড, সেই জন্য এখানে ডুপ্লিকেশনে অ্যাভয়েড করা হয়েছে ফিজিক্যালের মধ্যে। as it has been already taken in unexpected deviation symptom with hot patient. Meat, fish, egg are delicious food. এই যে পছন্দ করে এটা ডেলিশিয়াস ফুড, ন্যাচারালি সবাই পছন্দ করে। ন্যাচারালি এভরি নন ভেজিটেরিয়ান ডিজায়ার দোজ ফুড। যারা নন ভেজিটেবল মানে মাছ মুরগি অংশ খায় তারা এগুলো সবাই পছন্দ করে। এগেন দে আর নট ভেরি ইন্টেন্স, এবং তারা ইন্টেন্স না ইন নেচার, therefore they have been deleted, তাদেরকে ডিলিট করা হয়। বুঝা গেল? Modalities with in aggravation we have deleted daytime because night amylation is taken. Night amylation যদি টেকেন করা হয় তাহলে daytime aggravation আর নেওয়ার দরকার নাই, একটা নিলেই চলে। aggravation টা কখন হচ্ছে সেটাই ইম্পর্টেন্ট। There is no necessity to take both because there will be duplication of work. Duplication হয়ে যাবে, তাই এখানে বাদ দেওয়া হয়েছে। প্যাথোলজিক্যালের মধ্যে rheumatoid arthritis is removed while framing a totality of synthesis of the case because it is a disease state
which is comprised of a group of symptoms. Therefore, it is not taken. এটার আলাদা একটা কেস এবং নিউরোটাইড আর্থ্রাইটিসের অনেক সিমটম আছে, অনেক ঝামেলা আছে, সুতরাং ওটা এখানে এই রোগীর জন্য হলো না। Characteristic particular মধ্যে there are all characteristics, therefore it is kept unchanged. এইগুলো রাখা হয়েছে, ওর মধ্যে সব আছে। এখন আমরা evaluation of symptoms, the principal grading, ranking of different kind of symptoms in order of priority, in order of intrinsic value, which is to be matched with the drug symptom, with that of symptoms of natural disease condition and vice versa. তাহলে আমরা কিভাবে র্যাঙ্কিং করব, গ্রেড করব, যে আমাদের এই রোগের সাথে ওষুধের সম্পর্ক কোন দিকটায় যাচ্ছে, কোন সিমটমগুলো মিলছে, সেইগুলোকে আমরা প্রায়োরিটাইজ করব, র্যাঙ্কিং করব, করে তাদেরকে আমরা নিব এবং বাকিগুলোকে আমরা ডিলিট করার ব্যবস্থা করব। এই সিমটম এভালুয়েশনে এই কাজটি আমাদের করতে হবে। ক্লিয়ার? এরপরে অনেক বেশি গেল, ইভালুয়েশন অফ সিমটম চলে আসলাম আমরা। আর কি অগ্রসর হবো না, এখন থামবো স্যার? হ্যাঁ, শেষ করে দেন স্যার, এইটা এই স্লাইড স্কিপ করেন, নেক্সট যান। এটা অনেক লম্বা স্লাইড। আচ্ছা আচ্ছা, ডিফারেন্ট তাহলে মেথড অফ ইভালুয়েশন, তাহলে এই পর্যন্ত থাক স্যার, মেথডে আর যাবো না আমরা। মেথডের মধ্যে ঢুকবো না। এই মেথডের কাছে বরিকের মেথড, হ্যানিম্যানের মেথড, বোকারের মেথড, মেথড, মিলিং হোসেন, বজার, মেথড, টেন্টিয়ান মেথড, বিভিন্ন এগুলো আমরা মেথড। নেক্সট ডে আলোচনা করবো ইনশাআল্লাহ স্যার। থ্যাংক ইউ স্যার, জাযাকাল্লাহ খাইর, জাযাকাল্লাহ খাইর। জি, এ পর্যন্ত যে আলোচনা হলো, জি কারো কোনো কোশ্চেন থাকলে বলেন স্যার। কারো কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞাসা করতে পারেন। এ পর্যন্ত যে আলোচনা হলো, কোনো কোশ্চেন নেই? কোশ্চেন থাকে না কখন, যখন আমরা বেশি বুঝি তখন